বিসমিল্লাহ রহমান রহিম স্টুডেন্টস সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমরা আমাদের ক্লাস শুরু করলাম। গত ক্লাসে আমরা পিএন জাংশন ডায়োডের প্রয়োগ শিখলাম, তাই না? গত ক্লাসটা যারা করেছো তারা জানো। একটা ছিল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা ছিল আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার, তারপরে আমরা করেছিলাম হলো ব্রিজ রেকটিফায়ার, মনে আছে? এবং আজকে আমরা যেটা করব এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আমরা যেটা করব সেটা হলো ট্রানজিস্টর। একদম ডেঞ্জারাস পার্ট একটা ট্রানজিস্টর। ট্রানজিস্টর কথাটা আসলো কোন জায়গা থেকে? ট্রানজিস্টর হলো কথাটা আসলো ট্রান্সফার রেজিস্টর। ট্রান্সফার মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ ট্রানজিস্টর ইজ ওয়ান কাইন্ড অফ রেজিস্টর, বাট তার রোধ চেঞ্জ হইতে পারে, ট্রান্সফার হইতে পারে, তাই না? ট্রান্সফার রেজিস্টর থেকে কথাটা হলো ট্রানজিস্টর। এবং যেহেতু আমরা ট্রানজিস্টরে তিনটা সেমিকন্ডাক্টর ব্যবহার করি, তিনটা ব্যবহার করার কারণে ট্রানজিস্টরকে আমরা মাঝে মাঝে বলি ট্রায়োড, ট্রায়োডও বলি। ডায়োড বলছিলাম কারণ ওখানে দুইটা ছিল, আমরা ট্রায়োড বলবো কারণ ওখানে হবে তিনটা, তিনটা আছে ওখানে। ঠিক আছে? এখন যেটা তোমাদের কাছে আমি একটু শুনতে বলতে চাই সেটা হলো আমরা আজকে ট্রানজিস্টরের একটু বেসিক দিকগুলো শিখব। আগামী ক্লাসে আজকে সুযোগ পাবো না মনে হয়। আগামী ক্লাসে আমরা, আল্লাহ যদি রহমত করে, আগামী ক্লাসে আমরা ট্রানজিস্টরের একদম প্রয়োগগুলো শিখে ফেলব, যে হাউ এ ট্রানজিস্টর বিহেভ অ্যাজ অ্যান এমপ্লিফায়ার, হাউ এ ট্রানজিস্টর বিহেভ অ্যাজ সুইচ। এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। তবে আজকের বেসিক আইডিয়াগুলো আমার জানতেই হবে। তো ট্রানজিস্টর কাকে বলে সে সংজ্ঞাটা আমরা আগে লিখব। সবাই একটু সংজ্ঞাটা লেখো। ট্রানজিস্টর, ট্রানজিস্টর, ঠিক আছে? একটু সংজ্ঞাটা লিখে ফেলো। আবারও বলে দিই, ট্রানজিস্টর কথাটার উদ্ভব হয়েছে ট্রান্সফার রেজিস্টর, এবং ট্রানজিস্টর যে দুইজন বিজ্ঞানী আবিষ্কার করছেন ওনাদের ওনাদের আবিষ্কারকে সম্মান জানিয়ে তাদের দুইজনকেই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। দে হ্যাভ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। ঠিক আছে? এখন আসেন আমরা শিখব ট্রানজিস্টর কাকে বলে। দেখো, যে অর্ধ পরিবাহী ব্যবস্থায়, যে অর্ধ পরিবাহী ব্যবস্থায়, একটু তাড়াতাড়ি লিখতে হবে, যে অর্ধ পরিবাহী ব্যবস্থায় বহির্মুখী প্রবাহ কমা, যে অর্ধ পরিবাহী ব্যবস্থায় বহির্মুখী আউটপুট, বহির্মুখী প্রবাহ কমা বহির্মুখী বিভব, বহির্মুখী ক্ষমতা সম্পূর্ণরূপে অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবার বলি, যে অর্ধ পরিবাহী ব্যবস্থায়, যে অর্ধ পরিবাহী ব্যবস্থায় বহির্মুখী প্রবাহ, বহির্মুখী বিভব এবং বহির্মুখী ক্ষমতা সম্পূর্ণরূপে অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ট্রানজিস্টর বলে। তাকে কি বলে ঝটপট বলো তো? তাকে ট্রানজিস্টর বলে। আমরা মনে হয় লিখতে পারছি। এবং ট্রানজিস্টরের আরেকটা নাম কি? ট্রায়োড। যেহেতু ওখানে তিনটা আমরা সেমিকন্ডাক্টর ইউজ করব, আমরা ছবিকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। এবং ট্রানজিস্টরের ব্যাপারটা দেখো, একটা ট্রানজিস্টরের তিনটা অংশ থাকে, তিনটা অংশ। ছবিটা যদি দেখতে চাও দেখতে পারো। এটা হলো, একটু একটু দাঁড়াও, ওয়েট করো। এটাকে আমরা বলতে চাচ্ছি একটা অংশ, এটাকে বলতে চাচ্ছি আরেকটা অংশ। ধরো এটা পি টাইপ, তাহলে মাঝখানেটা হবে এন টাইপ, অথবা এই আরেকটা হবে, এটা হবে পি টাইপ। মানে দুইটা পি টাইপের মাঝখানে একটা এন টাইপ থাকবে, স্লাইসের মতো, বার্গার বা স্যান্ডউইচের চিকেনের অংশ মতো বা ভেজিটেবলের অংশের মতো। কারণ মাঝখানে এটা এই পাশে দুইটা পাউরুটি, মাঝখানে হলো স্যান্ডউইচ, মাঝখানে হলো পাউরুটি, সরি মাঝখানে হলো চিকেন, এরকম। কি বললাম আমি খেয়াল করো। আচ্ছা, যারা আবার বলতেছি, যে অর্ধ পরিবাহী ব্যবস্থায় বহির্মুখী প্রবাহ কমা বহির্মুখী বিভব কমা বহির্মুখী ক্ষমতা
সম্পূর্ণরূপে অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সম্পূর্ণরূপে অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে। তাকে কি বলে ঝটপট বলো তো? ট্রানজিস্টর বলে। আমরা লিখতে পারছি। এখন একটু দেখার চেষ্টা করো, এই যে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, এটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর। পি আর দুইটা পি টাইপের মাঝখানে একটা এন টাইপ, একদম কি থাকবে বলতো? ওই যে স্যান্ডউইচের মাঝখানে যেমন চিকেন থাকে, ভেজিটেবল থাকে, লেটুস পাতা থাকে, দিশা বললো সেটা হচ্ছে আমার এন টাইপ। অথবা এমনও হইতে পারে, দেখো খেয়াল করে, এটা হলো এরকম, এটা এন টাইপ, এটা পি টাইপ, এটা এন টাইপ, এনপিএন, দুইটা এন টাইপের মাঝখানে পি টাইপ ওই লেটুস পাতার মতো অল্প পরিমাণে ডোপিং করা থাকে। তাহলে এই অংশটাকে বলা হয় নিঃসারক, এই অংশটাকে বলা হয় পিট বা বেস, এই অংশটাকে বলা হয় কালেক্টর। এটাকে বলা হয় ই, এটাকে বলা হয় বি, আর এটাকে বলা হয় সি। ই মানে হলো এমিটার, বি মানে হলো বেস, আর সি মানে হলো কালেক্টর। তার মানে একটা এমিটারের অংশ তিনটা, এমিটার, বেস, কালেক্টর। এখানেও তাই হবে, এটা হবে এমিটার, এটা হবে বেস, আর এটা হবে কি বলতো? কালেক্টর। বুঝতে পারছি? তার মানে there are three parts of a transistor: emitter, base, collector. এখন আমি যে কথাগুলো বলবো একটু যদি পারো লিখে রাখো খাতার ভিতরে, একটু পরীক্ষায় এটা দিয়ে এমসিকিউ হইতে তো পারে। আচ্ছা, তিনটার মধ্যে লেখো সবচেয়ে বেশি পরিমাণ ডোপিং করা থাকে। ডোপিং, ডোপিং মানে ওই যে ভেজালটা মেশানো হয়, বেশি পরিমাণ ক্যালাস থাকে ওখানে। সবচেয়ে বেশি পরিমাণ পয়েন্ট আকারেও তুমি লিখতে পারো, সেটা পিএনপি হোক আর এনপিএন হোক, যেটাই হোক না কেন, সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করা থাকে, সবচেয়ে বেশি পরিমাণ ডোপিং করা থাকে এমিটার। তার চেয়ে একটু কম পরিমাণে ডোপিং করা থাকে কালেক্টর। আর সবচেয়ে কম পরিমাণ, ব্র্যাকেট লিখবা 5%, ডোপিং করা থাকে হলো বেস। এই কথাগুলো আমার লাগবে, এমসিকিউ তো কাজে লাগিয়ে করতে পারে। আমি কি বললাম? একটি ট্রানজিস্টরে সবচেয়ে বেশি পরিমাণ ডোপিং করা থাকে হচ্ছে এমিটার, সবচেয়ে তার চেয়ে একটু কম পরিমাণে ডোপিং করা থাকে হলো কালেক্টর, আর সবচেয়ে কম পরিমাণ মানে প্রায় 5% ডোপিং করা থাকে কে বলতো? কি? বেস। আমরা মনে হয় লিখতে পারছি। আচ্ছা, এখন আসো আমাদের যদি পরীক্ষা এটা দিয়ে একটা অনুধাবন প্রশ্ন চলে আসে তখন কি করব? আমরা এখান থেকে দুইটা অনুধাবন প্রশ্ন, আচ্ছা তাহলে তিনটা পয়েন্ট সবাই লিখছি, এবার আবার তিনটা পয়েন্ট লিখব, আবার 1 2 3 দিবা। একটি ট্রানজিস্টরের কালেক্টরের পুরুত্ব থাকে সবচেয়ে বেশি, গ্যাঞ্জাম লাগাবেন না। সবচেয়ে বেশি ডোপিং করা থাকে হলো এমিটার, বা সবচেয়ে বেশি পুরুত্ব থাকে, বেশি পুরুত্বের থাকে, বেশি চওড়া থাকবে, সেটা হচ্ছে কালেক্টর। দেখেন একটু সবাই লিখবেন, সবচেয়ে বেশি পরিমাণ পুরুত্ব থাকে হচ্ছে কালেক্টরের, তার চেয়ে একটু কম পরিমাণ থাকে হচ্ছে এমিটারের, আর সবচেয়ে কম পরিমাণ থাকে হলো বেসের। বেস মানে হচ্ছে পিট, বেসকে আমরা পিট বলি, কালেক্টরকে আমরা সংগ্রাহক বলি, এমিটারকে আমরা নিঃসারক বলি। বাংলা যদি বলি তাহলে কথাগুলো এমন হবে: এমিটার নিঃসারক, বেস পিট, আর সি কালেক্টর মানে সংগ্রাহক। না, তত বেশি মোটা না, না 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 দিশা, এটা না। যত বেশি ডোপিং করা থাকবে সে তত বেশি মোটা হবে, ব্যাপারটা ওরকম না। আমি কথাটা আবার বলি, এমিটারে, আচ্ছা কি বললাম প্রথম তিনটা পয়েন্টে কি বলছি? এমিটার সবচেয়ে বেশি ডোপিং করা থাকে, তার চেয়ে একটু কম পরিমাণ ডোপিং করা থাকে কালেক্টর, আর সবচেয়ে কম পরিমাণ ডোপিং করা থাকে হচ্ছে কে বলতো? বেস। আর ওখানে বললাম আমরা কি, খেয়াল করো ট্রানজিস্টরের বেলা ওখানে কি বললাম?
এমিটারের বেলায় সবচেয়ে বেশি পরিমাণ পুরুত্ব থাকে হলো কালেক্টরের। হ্যাঁ, রহস্যটা আমি বলতেছি, সবচেয়ে বেশি পরিমাণ পুরুত্ব থাকে হচ্ছে কালেক্টরের, তার চেয়ে একটু কম পরিমাণ হচ্ছে এমিটারের, আর সবচেয়ে কম পরিমাণ হচ্ছে কি বলতো, সবচেয়ে কম পরিমাণ হচ্ছে বেইসের। তাহলে আইরিন বা ফাতিহা কোনটা যে আবার বলবো বুঝতেছেন, আমি সেকেন্ড দিনটা পর আবার বলি। একটি ট্রানজিস্টরের বেলায় সবচেয়ে বেশি গুরুত্ব থাকে কালেক্টরের। কালেক্টর মানে হচ্ছে সংগ্রাহক। সবচেয়ে বেশি পুরুত্ব থাকে কালেক্টরের, তারপরে থাকে হচ্ছে এমিটারে, সবচেয়ে কম পুরুত্বের হয় হচ্ছে বেস। আর ডোপিং এর বেলায় সবচেয়ে বেশি ডোপিং হচ্ছে এমিটার, তার চেয়ে একটু কম হলো কালেক্টর, তার সবচেয়ে কম হলো বেস। আমরা মনে হয় লিখতে পারছি। এখন আমার কাছে প্রশ্ন হলো, তোমার পরীক্ষায় অনুধাবন প্রশ্ন আসলো, এমিটারের একটি ট্রানজিস্টরের এমিটারে ডোপিং কেন বেশি রাখা হয়? তার জবাব কি? তুমি অনুধাবন প্রশ্ন দুইটা সুন্দর করে লিখবা। প্রথম অনুধাবন প্রশ্ন, একটি ট্রানজিস্টরে এমিটারকে কেন বেশি ডোপিং করা হয়, ব্যাখ্যা করো। আশা করি প্রশ্ন লিখতে পারছো। একটি ট্রানজিস্টরে এমিটারকে কেন বেশি ডোপিং করা হয়, ব্যাখ্যা করো। লিখছি আমরা, এর জবাবটা কি হবে? কারণ এমিটারকে বলা হয় নিঃসারক, সেখান থেকেই তো মেজরিটি ক্যারিয়ার গুলা বেস পার হইয়া কালেক্টরে যাবে। এমিটার থেকেই মেজরিটি ক্যারিয়ার গুলা বেস পার হইয়া কালেক্টরে যাবে। অতএব সে যদি কম পরিমাণে ডোপিং করা থাকে, আলটিমেটলি পুরো সিস্টেমটারই তোমার পাওয়ার কমে যাবে, পুরো সিস্টেমটারই ক্ষমতাটা কমে যাবে। আমি আবার বলি, সেটা হলো এমিটারে একটি ট্রানজিস্টরের জিস্ট কথাটা একটু, তারপর তুমি আগডুম বাগডুম লেখো। একটি ট্রানজিস্টরের এমিটারকে সবচেয়ে বেশি ডোপিং করা হয় কারণ মেজরিটি ক্যারিয়ার গুলা এমিটার থেকেই বেস এবং কালেক্টরে প্রবেশ করবে। মেজরিটি ক্যারিয়ার গুলা কোথায় প্রবেশ করবে বলতো? বেস এবং কালেক্টরে প্রবেশ করবে। যদি এমিটারকে কম পরিমাণ ডোপিং করা হয় তবে তবে সম্পূর্ণ ট্রানজিস্টরেরই কার্যক্ষমতা হ্রাস পাবে। কারণ আমি যে কারণে ট্রানজিস্টর আবিষ্কার করলাম, যে কারণে আমি ট্রানজিস্টর ব্যবহার করি এমপ্লিফাই করার জন্য, সুইচ হিসেবে ব্যবহার করার জন্য, তাহলে একটা এমিটারের কার্যক্ষমতা ওখানেই কমে যাবে। এজন্যই এমিটারকে, কারণ এমিটার থেকেই তো যাবে সব, আর সেই কম, তাহলে যারা ওখানে তারা তো কমই হবে। মেজারমেন্ট প্রশ্নটা আবার বলি, একটি ট্রানজিস্টরের এমিটারকে বেশি পরিমাণ ডোপিং করা হয় কেন, বা ব্যাখ্যা করো। বেশি পরিমাণ ডোপিং করা হয় কেন, বা ব্যাখ্যা করো। আচ্ছা, এইবার চলে আসো সবাই, তারপরে অনুধাবনা লেখো। একটি ট্রানজিস্টরের সংগ্রাহককে বেশি পুরুত্বের রাখা হয় কেন? ওই যে জিম জানতে চাইল, একটি ট্রানজিস্টরের সংগ্রাহকের পুরুত্ব বেশি রাখা হয় কেন, ব্যাখ্যা করো। একটি ট্রানজিস্টরের সংগ্রাহককে বেশি পুরুত্বের রাখা হয় কেন? আমরা মনে হয় লিখতে পারছি। বেশি পুরুত্বের রাখা হয় কেন, পারছি লিখতে? আচ্ছা, যদি আমরা লিখতে পারি তাহলে একটু দেখো তো একটু ব্যাপারটা বুঝি কিনা। তোমাকে আমি বলি, আম্মু বাসায় যখন হালুয়া বানায়, আম্মু হয়তো ফিজিক্স পড়তেও পারে, নাও করতে পারে,
কিন্তু তিনি ফিজিক্সের একটা চরম অ্যাপ্লিকেশন করেন, তোমরা জানো কিনা আমি সেটা জানি না। উনি যখন বাসায় হালুয়া বানাচ্ছেন, হালুয়া যে সবে বরাতের সময় আমরা হালুয়া বানাই, নর্মাল নাস্তা খাওয়ার সময় তো আমরা হালুয়া বানাই, গাজরের হালুয়া, বুটের হালুয়া, সুজির হালুয়া বানাই না? তো কালারফুল হয় হালুয়া বানাই। হালুয়াটার প্রসেসটা কি? যদি সুজির হালুয়া হয়, ওই সুজি টুজি দিয়া পানির মধ্যে চিনি টিনি মিলে লেয়া এটাকে গুটে গুটে কেন বারবার নাড়া হয় কেন? কারণ হালুয়ার তলায় যেন লাগিয়া না যায়, ওই যে মানে তাওয়ার সাথে লাগিয়া যেন না যায়, এজন্য এটাকে বারবার নাড়া হয়। এবং মোটামুটি হালুয়াটা একটু ঠিক হয়ে আসলেই আম্মু করে কি, ওই হালুয়াটাকে একটু চওড়া প্লেটে ঢালে। চওড়া প্লেটে ঢালে কেন? আম্মু কি হালুয়াটাকে গ্লাসের মধ্যে ঢালতে পারতো না? পানির লান ফুরুত করে খাই ফেলতাম। হুম। কিন্তু আম্মু করে কি, হালুয়াটাকে একটু দেখবা, বাসা দেখবা, এটা আমি আন্দাজে বলতেছি না, চওড়া প্লেটে ঢালে, একটু বেশি সারফেস এরিয়ার প্লেটে ঢালে। স্যার হালুয়ার মধ্যে আবার কি আনলেন, আবার ফিজিক্স করতে গাইতেছে কেন ঢালে আম্মুকে? আমি বলে দিই ফিজিক্সটা কি এখানে। ফিজিক্সের স্টিফেনের সূত্র আগে আমাদের ছিল, এগুলো নাই। এগুলো আমাদের ছিল, এখন আর নাই। সেটা স্টিফেনের সূত্র বলছে যে সারফেস এরিয়া যত বেশি হবে, বিকিরণের হার তত বেশি হবে। সারফেস এরিয়া যত বেশি হবে, বিকিরণের হার তত বেশি হবে। কারণ হালুয়াটাকে যখন চুলা থেকে নামানো হলো, তখনও কিন্তু হালুয়াটার মধ্যে যথেষ্ট পানি রয়ে গেছে, কিন্তু সেই পানি চুলা রেখে শুকানো যাচ্ছে না, কারণ তলা লেগে যাচ্ছে বারবার। এই জন্য আম্মু করলো কি, হালুয়াটাকে চুলা একটু কম অবস্থায়, পানি থাকা অবস্থায় হালুয়াটাকে চওড়া প্লেটের মধ্যে ঢেলে দিল। তখন বিকিরণের কারণে তাপ চলে যাচ্ছে, সাথে কিছু পানীয় পানীয় বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে, এবং অনেকক্ষণ পর হালুয়াটা একদম, হ্যাঁ হ্যাঁ, হালুয়াটা একদম টাইট হয়ে যায়। তখন আম্মু করে কি, মানুষের বাসা দেওয়ার জন্য ওটাকে ফালি ফালি করে কাটে, তাই না? তার মানে হালুয়াটাকে আম্মু কেন, আচ্ছা আমি মাহবুবুর রহমান, মহিবুর রহমান ভাইয়া, আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। সিস্টেমটা দেখার জন্য আজ আমি আহ, বুঝতে ব্যর্থ কেন? সিস্টেম না দেখার জন্য, আচ্ছা একটু একটু দেখার চেষ্টা করো দিশা। বাট আমি তোমাদের কাছে বলতে যাচ্ছি, তাহলে চওড়া প্লেটে ঢেলে দেওয়ার কারণ হলো ওখান থেকে তাপের বিকিরণটা দ্রুত ঘটবে এবং হালুয়াটা তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। হালুয়া থেকে যে পানিটা তখনও রয়েছিল, সেগুলো তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে বাষ্পায়ন হয়ে বের হয়ে যাবে, তাই না? একটু পরে হালুয়াটা শক্ত হয়ে যায়। জানো তো মনে হয়, ইউ নো দ্য প্রসেস, আই থিঙ্ক ইউ শুড নো। তাহলে এখন আসো, তাহলে আমনে, হ্যাঁ আমনে, আমনে কালেক্টরের সাথে হালুয়ার কি সম্পর্ক পারেন? আরে বাজান, এমিটারের বেলায়, আমরা ট্রানজিস্টরের বেলায় যদি একটা মানে অ্যাম্পলিফায়ার বানাই, সমস্ত ঝড়ঝাপটা যায় হলো কালেক্টর, হিট অবক্ষয় করতে হয়। কালেক্টরকেই সবচেয়ে বেশি পরিমাণ হিট, সবচেয়ে বেশি পরিমাণ তাপ অবক্ষয় করতে হয়, অবক্ষয় করতে হয়। তাহলে হিট যে অবক্ষয় করতে হয়, তার সারফেস এরিয়া যদি কম হয়, তার পুরুত্ব যদি কম হয়, তাহলে তো সে হিট ভালো মতো করতে মানে অবক্ষয় করতে পারবে না, সে নিতেই পারবে না হিট। এই জন্যই কি করতে হয় বলতো? এই জন্যই তোমার কাকে, আরে কই কই কই, এই জন্যই আমাদের সংগ্রাহককে, কালেক্টরকে বেশি পরিমাণ পুরুত্বের রাখতে হয়, যাতে সে বেশি পরিমাণ হিট অবক্ষয় করতে পারে। হিট নেওয়ার মতো সামর্থ্য, হিট রিলিজ করার মতো সামর্থ্য তার বেশি থাকে। বুঝতে পারছি? অনুধাবন প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষার সময়। আচ্ছা, এখন আমরা জেনে গেলাম যে মানে ট্রানজিস্টরটা কি, কয়টা অংশ থাকে, এবং ট্রানজিস্টর কত প্রকার? দুই প্রকার, একটা হলো পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তাহলে পিএনপির সিম্বলিক ডায়াগ্রামটা কেমন হবে একটু খেয়াল করো, এনপিএন এর সিম্বলিক ডায়াগ্রামটা কি সেটাও একটু খেয়াল করে দেখো। যেমন আমাদের পিএনপি যদি হয়, একটু ছবিটা দেখার চেষ্টা করো। এই হলো এমিটার, এই হলো বেস, এই হলো কালেক্টর, এবং আমি যদি অ্যারো চিহ্ন ভিতরের দিকে দিই,
ইফ দ্য অ্যারো সিম্বল ইজ ইনওয়ার্ড, তখন এটাকে আমরা বলবো পিএনপি ট্রানজিস্টর। অ্যারো চিহ্ন ভিতরের দিকে হইলে সে কেন পিএনপি ট্রানজিস্টর, তার জবাব আমি দিব, তার জবাব আমি দিব। এটা হলো আমাদের পিএনপি ট্রানজিস্টরের সিম্বলিক ডায়াগ্রাম। আর এনপিএনটা কেমন হবে? এমিটার, বেস, কালেক্টর। তাহলে অ্যারো চিহ্ন যদি বাইরের দিকে হয়, ইফ দ্য অ্যারো সিম্বল ইজ আউটওয়ার্ড, তখন আমরা এটাকে বলবো হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এটাকে আমরা কি বলবো? এনপিএন ট্রানজিস্টর। ঠিক আছে, পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। আচ্ছা, তাহলে সহজে তাপ বিকিরণের জন্য সংগ্রাহককে বেশি পুরু রাখা হয়। জিম, ঠিক আছে, বেশি তাপ যেন বিকিরণ করতে পারে, হিট তার মধ্যে সবচেয়ে বেশি হিট তৈরি হবে ওখানে। সে যদি একটু হৃষ্টপুষ্ট না হয় তো হিট তো অ্যাবজর্ব করতে পারবে না। আচ্ছা, হয়ে গেল। দ্যাট ইজ দ্য সিম্বলিক ডায়াগ্রাম অফ পিএনপি অ্যান্ড দ্যাট ইজ দ্য সিম্বলিক ডায়াগ্রাম অফ এনপিএন ট্রানজিস্টর। এখন আসো আমরা একটু দেখতে চাচ্ছি যে একটা ট্রানজিস্টর কাজ করে কিভাবে, হাউ এ ট্রানজিস্টর ইজ ওয়ার্কিং, আমরা একটু দেখতে চাচ্ছি। এখন দেখি কোথায় পাই। তোমাদের মধ্যে কেউ কি আমি বলার আগে বলতে পারবা, যেমন আমাদের পিএন জাংশন ডায়োডে জাংশন কিন্তু একটা ছিল, দেয়ার ওয়াজ সিঙ্গেল জাংশন অফ এ ডায়োড, বাট ইট ইজ পসিবল ফর ইউ যে আমার এই ট্রানজিস্টরে হাউ মেনি জাংশনস উই হ্যাভ, কতটা জাংশন আমাদের ট্রানজিস্টরে থাকবে একটু আমাকে বলতে হবে। এটা পি, এটা এন, এটা কয়টা থাকে জাংশন বলো তো, কয়টা জাংশন থাকবে? হাউ মেনি জাংশনস উইল হ্যাভ? হ্যাঁ, রাকিব ইসলাম, there are two junctions in a in a transistor, either it will be PNP or NPN, no doubt, no problem. It is called one junction and it is another junction. If it is emitter, if it is base, it will be called emitter base junction. If it is collector, if it is base, it will be called collector base junction. তাহলে একটা, হ্যাঁ দুইটা, সব ঠিক আছে। এখন একটা ট্রানজিস্টরের কার্যকর করার মূল মন্ত্র হলো এমিটার বেস থাকতে হবে ফরওয়ার্ডে, কালেক্টর বেস থাকতে হবে রিভার্সে। তুমি জানো মনে হয় ফরওয়ার্ড মানে রেজিস্ট্যান্স কম, রিভার্স মানে রেজিস্ট্যান্স বেশি। তার মানে একই ডিভাইসে এক অংশের রোধ কম আর এক অংশের রোধ বেশি, তার মানে ইট ইজ ট্রান্সফারিং রেজিস্ট্যান্স, ইট ইজ ট্রান্সফারিং রেজিস্টর। দ্যাট ইজ ওয়াই এটার নাম হলো ট্রানজিস্টর, বিকজ এমিটার বেস থাকবে হলো ফরওয়ার্ডে, কালেক্টর বেস থাকবে হলো রিভার্সে। আমরা একটু দেখার চেষ্টা করি হাউ এমিটার বেস উইল বি ইন ফরওয়ার্ড। আমরা একটু বলছি ফার্স্ট আমি কার্য পদ্ধতিটা শিখবো। এই দেখো, আমি অন্যগুলো আঁকলাম না, এখন পি টাইপ তো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস। এই দেখো, পি টাইপের সাথে যুক্ত হলো প্লাস, এন টাইপের সাথে যুক্ত হলো মাইনাস, তার মানে আমার এই এমিটার বেস ফরওয়ার্ডে আসলো। এটা কিন্তু একদম চিরাচরিত নিয়ম, এমিটার বেস ফরওয়ার্ডে হতেই হবে। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাক্টিভেট এ ট্রানজিস্টর, এমিটার বেস মাস্ট বি ইন ফরওয়ার্ড বায়াস, কোনো ডাউট ছাড়া। আর কালেক্টর বেস অবশ্যই হইতে হবে রিভার্সে। হাউ ইট উইল বি রিভার্স? পি টাইপ, দেখো খেয়াল করে, পি টাইপের সাথে যুক্ত করব আমি মাইনাস, আর এন টাইপের সাথে যুক্ত করব হচ্ছে প্লাস। সুন্দর মতো দেখে ফেলাও, আমার এই কালেক্টর বেস রিভার্সে চলে আসছে। এটা ফরওয়ার্ডে, এটা রিভার্সে। একটু মনোযোগ চাচ্ছি তোমার কাছে। এটা পি টাইপ, মেজরিটি ক্যারিয়ার কে? হোলস। এন টাইপ, মেজরিটি ক্যারিয়ার কে? ইলেকট্রনস, বাট অল্প পরিমাণ থাকবে, বিকজ এটাকে মাত্র 5% ডোপিং করা হয়েছে।
আর এটা কি মেজরিটি ক্যারিয়ার্সটাকে হোলস, মেজরিটি ক্যারিয়ার্সটাকে হোলস। বুঝতে পারলাম? এখন কি ঘটতে যাচ্ছে একটু খেয়াল করো, কি ঘটতে যাচ্ছে এখানে বলতো। এই প্লাসের কারণে পি টাইপের হোলস গুলা বিকর্ষিত হবে। ডিউ টু দিস প্লাস হোলস অফ পি টাইপ অফ দ্যাট পি টাইপ উইল বি রিপালসড। তারা মানে এমিটার থেকে বেসের দিকে যাবে, এবং বেসের কে আছে, ইলেকট্রনের সংখ্যা বেশি। কিন্তু একটু মনোযোগে শুনবা, আমি যদি সংখ্যা তত্ত্ব হিসেবে আসি, যদি এখানে 100টা হোল থাকে, এখানে যদি 100টা হোল থাকে, তাহলে এখানে মনে করো ইলেকট্রন আছে 5টা, আর এখানে হোলস আছে 95টা। আমি একটু মিলাতে যাচ্ছি এখানে। তাহলে 100টা হোল পি থেকে এন টাইপের দিকে রওনা দিল ডিউ টু দিস প্লাস। বিকর্ষণের কারণে পি টাইপ থেকে 100টা হোল এন টাইপের দিকে রওনা দিল, কিন্তু এন টাইপে হোলস গুলাকে রিসিভ করার মতো 100টা ইলেকট্রন নাই, আছে 5টা ইলেকট্রন। তাহলে 100টার ভিতরে 5টা ইলেকট্রন হোলসের এই যে কি বলে এটাকে বেসের ইলেকট্রন দ্বারা রিসিভ হয়ে গেল, হইয়া একটা কারেন্ট তৈরি করলো। সেই কারেন্টটাকে বলা হবে বেস কারেন্ট। আবার বলবো, অস্থির হওয়ার কিচ্ছু নাই, টেনশন নিবা না। আবার বলতেছি, পি টাইপের হোলস গুলা এই প্লাসের কারণে বিকশিত হইল, তারা রওনা দিল এন টাইপের দিকে। কিন্তু এন টাইপ তো অল্প পরিমাণ ডোপিং করা, পি টাইপের এতগুলা হোলকে রিসিভ করার মতো এন টাইপে এতগুলা ইলেকট্রন নাই, আছে 5টা ইলেকট্রন। আর যাচ্ছে কয়টা ইলেকট্রন, 100টা ইলেকট্রন যাচ্ছে, ওই 100টা হোল যাচ্ছে। 100টা হোলস এন টাইপের 5টা ইলেকট্রনের সাথে কম্বিনেশন হয়ে একটা কারেন্ট তৈরি করে ফেললো। এই কারেন্টটাকে বলা হবে বেস কারেন্ট, and this current will pass through along this way and it is the base current. তাহলে বাকি 95টা হোল কোথায় যাবে? এই কালেক্টরে ঢুকতে হবে। মনের মধ্যে সন্দেহ আসা উচিত না, স্যার কালেক্টরে তো সব প্লাস, কালেক্টরে যদি স্যার সব প্লাস হয় তাহলে এই হোলসগুলো হোলসে যাবে কেমনে? বাজান, ওকে রাখা আছে রিভার্সে। কত বুদ্ধি মানুষের মাথা দেখো, ওকে রাখা আছে রিভার্সে। সে করবে কি, এখান থেকে এই হোলস গুলাকে এই মাইনাসের আকর্ষণের কারণে হোলস গুলা সরে আসবে। তা এইটা তো প্লাস, ও সরে গেল, এখানে একটা নেগেটিভ পয়েন্ট তৈরি হলো। নেগেটিভ পয়েন্ট তৈরি হওয়া মানে কি, একটা হোলস রিসিভ করার জন্য সে তৈরি হয়ে গেল। আবার ও চলে গেল, এখানে একটা নেগেটিভ অংশ, নেগেটিভ আয়ন তৈরি হলো, হোলসকে রিসিভ করার তৈরি হলো। এরকম করে বাকি 95টা হোলস এখানকার ইলেকট্রন দ্বারা, কোথেকে ইলেকট্রন আসবে, এই মাইনাসের আকর্ষণের কারণে হোলসগুলো যদি এই পাশে চলে আসে, অথবা মাইনাসের কারণে ইলেকট্রনের সরবরাহ হবে এদিকে, মাইনাসের কারণে ইলেকট্রনের সরবরাহ ঘটবে এদিকে, আর হোলসগুলো চলে আসবে এদিকে, তাহলে এই হোলসগুলোকে তারা রিসিভ করতে পারবে, এই হোলসগুলোকে তারা রিসিভ করতে পারবে। তাহলে বাকি 95টা হোলস পি টাইপের এই কালেক্টরের পি টাইপ দ্বারা রিসিভ হইল, হইয়া একটা কারেন্ট তৈরি করলো। সেই কারেন্টটাকে বলা হয় কালেক্টর কারেন্ট। আর এই পথ দিয়ে যে কারেন্টটা ঢুকলো বিকজ অফ দিস হোলস, এই কারেন্টটাকে বলা হয় এমিটার কারেন্ট। এবং আমরা লিখতে পারবো এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। আমি কি নিতে পারলাম কিনা? আমি কথাটা আবার বলি, পিএনপি ট্রানজিস্টর, পি টাইপ হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ, এই পি টাইপটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ ডোপিং করা। তাহলে এমিটার বেসকে রাখা হইলো ফরওয়ার্ডে, কালেক্টর বেসকে রাখা হলো রিভার্সে। ফরওয়ার্ডে থাকার কারণে এই প্লাসের কারণে এইগুলা কি প্লাসগুলা বিকশিত হইয়া গেল। আচ্ছা, সে এই এখন তোমার মাথার মধ্যে একটা চিন্তা আসতে পারে, আমি জানি তোমার মাথায় একটা চিন্তা ঘুরতেছে। চিন্তাটা কি স্যার? চিন্তাটা হইলো, তুমি হয়তো বলতে পারো স্যার এই মাইনাস তো ইলেকট্রন সরবরাহ করবে আর প্লাস গুলাকে টানতে নিয়ে আসবে, ইলেকট্রন সরবরাহ করা মানে তো প্লাসের দিকে চলে আসবে, ইলেকট্রনগুলো স্যার এদিকে আসবে, তো এখানে আসলে ও আসবে কিভাবে? এই প্লাস ও ইলেকট্রনগুলোকে টান দিয়ে আবার নিয়ে আসবে। এই প্লাস করবে কি, ওই যে ইলেকট্রনগুলো ঢুকতেছে এদিক দিয়ে, সেটাকে আবার টান দিয়ে এই পাশে নিয়ে আসবে। তার মানে হোল চলে যাবে এদিকে, ইলেকট্রন চলে আসবে এদিকে। কিমনে হয় আমি শিখাই, তারা আমি আগের ক্লাস তো বলছিলাম, এই যে এখানে 1 2
3 4 5টা ইলেকট্রন আছে পরপর। এই ইলেকট্রনটা সরে গেল, এখানে একটা হোল তৈরি হলো। এই ইলেকট্রনটা সেই হোলটা ফিল আপ করলো, এখানে আরেকটা হোল তৈরি হলো। এই ইলেকট্রনটা এসে এই হোলটা ফিল আপ করলো, আরেকটা হোল তৈরি হলো এখানে। এই ইলেকট্রনটা এসে এখানে চলে আসলো, এই হোলটা ফিল আপ করলো, এখানে আরেকটা হোল তৈরি হলো। ইলেকট্রনটা এসে এখানে হোলটাকে ফিল আপ করলো, তৈরি হলো। তাই তুমি একটু খেয়াল করে দেখো তো, এই খালি জায়গাটা যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। আর ইলেকট্রন আসছে কোন দিকে? নিচের দিকে। তার মানে হোলস কিভাবে প্রবাহিত হচ্ছে তুমি দেখতে পাচ্ছ? ইলেকট্রন প্রবাহিত হয় সারা জীবন শুনছে, সারা জীবন শূন্য শূন্য বড় হয়েছে, ইলেকট্রনস আর মুভিং ডিসম ডিসম। কিন্তু হোলস কেমনে মুভ করে তুমি কি দেখতে পাচ্ছ? খালি জায়গাটা প্রথমে এটা ছিল, তারপরে খালি জায়গা এটা হলো, তারপরে খালি জায়গা এটা হলো, তারপরে খালি জায়গা এটা হলো, তারপরে খালি জায়গা এটা হলো। তার মানে হোলস গুলা উঠতেছে এদিকে আর ইলেকট্রন গুলা নামতেছে এদিকে। তো এখানেও তাই হচ্ছে। কত বুদ্ধি থাকলে মানুষ এই কাজ করে। এই প্লাস গুলা এই হোলস গুলোকে বিকর্ষণ করতেছে, কিন্তু এই পাশ দিয়ে যে ইলেকট্রন গুলো ঢুকলো সেগুলোকে আবার আকর্ষণ করে তার কাছে নিয়ে আসতেছে। এই মাইনাস হোলস গুলাকে আকর্ষণ করে এই পাশে নিয়ে আসতেছে, কিন্তু সে আবার ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে। খুদা, কত লক্ষ্মী ইলেকট্রন দেখছো। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমরা যে ইলেকট্রন গুলা পাবো, আমরা যে হোল গুলা পাবো, সেগুলোকে বলা হয় লক্ষ্মী ইলেকট্রন, লক্ষ্মী হোল। তারা আমার কথা মতো চলবে। আমি বললাম ভাই তুমি এদিকে বেরোয় আসো, আসতেছে। তুমি এদিকে প্রবেশ করো, ঢুকতেছে। করে তৈরি করলো দিস। এই এখান থেকে যে কারেন্টটা শুরু হলো সেটা হচ্ছে এমিটার কারেন্ট, ইট ইজ বেস কারেন্ট, ইট ইজ কালেক্টর কারেন্ট অ্যান্ড বেস কারেন্ট। তার মানে তোমরা আমাকে বলো দেখি সবাই, সেটা হইল আমার এমিটার কারেন্টটা পাওয়া গেল বাই দ্য কম্বিনেশন অফ বেস কারেন্ট অ্যান্ড কালেক্টর কারেন্ট। আইসি আইই ইকুয়াল টু হবে আইসি প্লাস আইবি। ঠিক আছে, এখন আসো তাহলে এনপিএন এ কি কাজ হবে? এনপিএনটা দেখান। এনপিএন ট্রানজিস্টরটা কি হতে পারে দেখো। এটা এন, এটা পি, এটা এন। এটা এমিটার, এটা বেস হইতে হবে ফরওয়ার্ড। আমি কোনো কথা শুনতে চাই না। ফরওয়ার্ডে দিচম 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 ফরওয়ার্ড, বুঝছি। আবার এইটা হইতে হবে রিভার্সে। এই দেখো এখানে কার সংখ্যা বেশি? ইলেকট্রনের সংখ্যা বেশি। এখানে কার সংখ্যা? হোলসের সংখ্যা, কিন্তু অত বেশি না। এখানে আবার কার সংখ্যা বেশি? ইলেকট্রন সংখ্যা বেশি। কি হতে যাচ্ছে এখানে? হাউ, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্যাট কেস? এই মাইনাস ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। দলে দলে ইলেকট্রন, দলে দলে ইলেকট্রন এন টাইপ পার হইয়া পি টাইপের দিকে গেল। পি টাইপে তাকে রিসিভ করার মতো অত হোলস নাই, আছে অল্প কয়টা হোলস। তাহলে তাদেরকে কোথায় ঢুকতে হবে? এই কালেক্টরে ঢুকতে হবে। কিন্তু সর্বনাশ, ইলেকট্রন যাচ্ছে, কালেক্টরে তো ইলেকট্রন ভরা, তো ওখানে যাবে কেন? ও তো বিকর্ষণ করবে না। এই মাইনাস এই প্লাস করবে কি? ইলেকট্রন গুলাকে আকর্ষণ করে নিয়ে আসবে। তাই একটা ইলেকট্রন এখান থেকে চলে গেল, তাহলে একটা হোলস তৈরি হলো। আর এই হোলস তৈরি হওয়া মানে সে একটা ইলেকট্রনকে রিসিভ করার জন্য তৈরি হয়ে গেল। তো এরকম করে ঝাঁকে ঝাঁকে হোলস এখানে তৈরি হবে ফর দ্যাট প্লাস টার্মিনাল। For that plus terminal, there will be billions holes will be created to receive these electrons. এবং এদিক দিয়ে ইলেকট্রন যাচ্ছে এদিকে, ইলেকট্রন যাচ্ছে এদিকে, বাট হোলস আসতেছে কিন্তু এদিকে। কারণ এই মাইনাস ইলেকট্রন গুলাকে বিকর্ষণ করবে, আলটিমেটলি সে কিন্তু হোলস গুলাকে আকর্ষণ করে তার কাছে নিয়ে আসে। এই মাইনাস ইলেকট্রন গুলাকে আকর্ষণ করে টেনে নিয়ে আসতেছে, আলটিমেটলি সে কিন্তু হোলস গুলাকে বিকর্ষণ করে ঠেলা দিচ্ছে দিকে। তার মানে এখানে কারেন্টের দিক হয়ে যাবে উল্টা। এদিকটা হবে আইই, এদিকটা হবে হলো আইবি, আর এদিকটা হবে হলো আইসি। এখান থেকেও বলা যাবে আইই ইকুয়াল টু হবে আইসি প্লাস কত বলতো? আইবি। এটা কিন্তু আইই, সি এর মতো মনে হইতেছে, বাট এটা আইই, ওটা আইসি। কি হলো এনপিএন ট্রানজিস্টরে একটু দেখার চেষ্টা করো। এমিটার বেস ফরওয়ার্ডে, কালেক্টর বেস অলওয়েজ রিভার্সে। এটা হলো ট্রানজিস্টরের অ্যাক্টিভেট হওয়ার মূল মন্ত্র। বাস্তবা বুঝছি, আল্লাহ বুঝছি, আমাকেও
এটা হলো ট্রানজিস্টরকে অ্যাক্টিভেট করার মূল মন্ত্র, যে কারণে আমরা ট্রানজিস্টর বানাইলাম। আমাদের আমাদের এখন কি হয়, এলাকার কিছু দেখবা বখাটে পোলাপাইন, তারা ঈদের দিনের চান রাইতে, তারপরে তোমার সবে বরাতে কাজ করে না, চান রাইতে করে, ঈদের আগের দিন রাত্রেবেলা চান রাইতে করে, পয়লা বৈশাখে করে, তারপরে তোমার বিভিন্ন অকেশনে করে, আবার কোনো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে জোরে জোরে গান বাজায়, মাকো জোরে জোরে গান বাজায়। এবং তোমরা যখন পিকনিকে যাও তখন মোবাইল দিয়া জোরে জোরে গান বাজাও না, মোবাইল দিয়া। কেন, কি সমস্যা কি? তার কারণটা হলো, ওই মোবাইল তো হলো ইনপুট, এই ইনপুটটাকে দেওয়া হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ারের ভিতরে, অনেক বড় আউটপুট, আর ছোট্ট সিগন্যালকে অনেক বড় সিগন্যালে তারা কনভার্ট করতে পারে। এই কাজটা কে করে? ট্রানজিস্টর করে। হ্যাঁ, দুই ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন ভিন্ন, জিম অবশ্যই ভিন্ন, অবশ্যই ভিন্ন। ও মা গো, এখন আমরাকে বলতে হবে, তাহলে এই যে আমরা যে এমপ্লিফায়ার ব্যবহার করি, আমাদের মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেন, তিনি কোনো কারণে যদি মাইক ছাড়া আজান দেন, সে আজান আমরা দূর থেকে শুনতে পাবো না। কিন্তু তিনি যখন মাইক দিয়ে আজান দেন, তোমাকে মনে রাখতে হবে, যারা মসজিদের ভিতরে নামাজ পড়তে যাও, দেখবা যে ওখানে এমপ্লিফায়ার থাকা হয়, রড দিয়া, লোহার গ্রিলের একটা বক্স বানায়, তারা এমপ্লিফায়ার রাখে। আবার আমাদের 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 কলেজে, আদমজি ক্যান্টনমেন্ট কলেজে এমপ্লিফায়ার গুলো দেখো না, তালা দিয়ে আটকে রাখে, দেখো না তালা দিয়ে আটকে রাখে, ওটার ভিতরে কি থাকে? এমপ্লিফায়ার থাকে, দামি জিনিস দুইটা, ওটার ভিতরে হাজার হাজার এরকম ট্রানজিস্টর ইউজ করা হয়, হাজার হাজার ট্রানজিস্টর ইউজ করা হয় টু এমপ্লিফাই এ সিগন্যাল। বুঝতে পারছি? আচ্ছা, সল্লাম তসনুবা। এখন আমাকে একটু ঝটপট বলো তো, আমরা এখন 3 রকমের কানেকশন দেখব, এক একটা কানেকশন আমাদের এক এক রকম। প্রথমে সবাই খাতার মধ্যে হেডলাইন দাও, সাধারণ পিট সংযোগ। সবাই খাতার মধ্যে হেডলাইন দিবা, সাধারণ পিট সংযোগ। সুন্দর করে খাতার মধ্যে হেডলাইন দিবা, তবে এটার ইংলিশটা আরো সুন্দর, কমন বেস কনফিগারেশন। কমন বেস কনফিগারেশন, সাধারণ পিট সংযোগ। মানে কি? মানে হলো পিট ইনপুটেও থাকবে, পিট আমার আউটপুটেও থাকবে, তখন এটাকে বলা হবে কমন বেস। যদি এমিটার ইনপুটেও থাকে আউটপুটে থাকে, তখন এটাকে বলা হবে কমন এমিটার। যদি কালেক্টর আমার ইনপুটেও থাকে আউটপুটেও থাকে, তখন এটাকে আমরা বলে হবে বড়লোক সাধন না, তখন আমার এটাকে বলা হবে কমন কালেক্টর। ঠিক আছে? তারপরে দেয়ার আর 3 কনফিগারেশনস অফ এ ট্রানজিস্টর, 1 কমন বেস, 2 কমন এমিটার, 3 কমন কালেক্টর। At first I want to discuss common base. মানে base will be common for both input and output. ছবিটা কেমন হয় দেখি? অলরেডি কমন বেস কিন্তু এঁকেও ফেলেছি, তুমি টের পাও নাই। তুমি কি টের পাইছো তুমি যে কমন বেস এঁকে ফেলছো? দেখো তো, এই অংশটাকে বলা হবে ইনপুট, এই অংশটাকে বলা হবে আউটপুট, কিন্তু তুমি টের পাচ্ছ কিনা জানি না। বেস ইজ কানেক্টেড, বেস ইজ কানেক্টেড। আচ্ছা, আচ্ছা, এইবার বলি পিএনপি আর এনপিএন এর বিশেষত্বটা কি? আমি জবাব দিব জিম, আগে এটা শুনে নেই। দেখো, অলরেডি কিন্তু কমন বেস আমরা এঁকেও ফেলেছি, তারপর আমি একটু সুন্দর করে এঁকে দিব। দেখো, এটা হলো বেস, বেস ইজ কানেক্টেড উইথ ইনপুট অ্যান্ড বেস ইজ অলসো কানেক্টেড উইথ আউটপুট, সো ইট ইজ কল্ড কমন বেস। কমন বেস পিএনপি, কমন বেস এনপিএন। এখন আসো, তাহলে এনপি আর এনপি কি, পিএনপি আর এনপিএন এর বিশেষত্বটা কি? জবাব দেই, এটা দিয়ে পরীক্ষা একটা অনুধাবন প্রশ্ন তো হয়ে যেতে পারে, যে কেন দ্রুতগামী সার্কিটে তোমরা বলো না স্যার স্পিড কম, ওই নিয়ে কথা কও না, স্পিড কম কও না প্রায় সময়। তো স্পিড স্পিড কম মানে কি? স্পিড কম মানে হলো, বলি, দ্রুতগামী সুইচ বা সার্কিটে আমরা এনপিএন ব্যবহার করি, পিএনপি ব্যবহার করি না। কেন? কেন বলেন? আপনি বিশেষত্ব জানতে চাইলেন না? মানে ফর এ ফাস্ট সার্কিট, স্পিডি সার্কিট, ফর গেটিং মোর স্পিড উই হ্যাভ টু ইউজ এনপিএন ট্রানজিস্টর মানে ইনস্টেড অফ পিএনপি ট্রানজিস্টর। হোয়াই? তার জবাব হল, হোল
এনপিএন এ মেজরিটি বাহকটা হচ্ছে ইলেকট্রনস, আর পিএনপির মধ্যে মেজরিটি বাহকটা হচ্ছে হোলস। ক্লিয়ার? এটার ব্যাপারে ডাউট নাই। বাট এটা দিনের আলোর মতো ক্লিয়ার, ইলেকট্রন ইজ ফাস্টার দেন হোলস। ইলেকট্রন হলো হোলসের তুলনায় দ্রুতগামী, স্পিডি, ফাস্টার। দ্যাট ইজ ওয়াই দ্রুতগামী সার্কিটে, দ্রুতগামী সুইচে, যে সুইচ মানে কি মিয়া, তুমি আইসিটিতে পড়ছো না 1010, এগুলো তো সুইচ মিয়া, অন অফ অন অফ অন অফ 1010, এগুলো সুইচ না এগুলা। তাহলে দ্রুতগামী সার্কিটে আমরা কি ট্রানজিস্টর ইউজ করি? এনপিএনটা ব্যবহার করি। কেন? বিকজ ইলেকট্রন ইজ ফাস্টার দেন হোল। ইলেকট্রন অনেক বেশি গতিশীল, অনেক বেশি দ্রুতিময়, অনেক বেশি স্পিডি, অনেক বেশি ফাস্টার দেন হোলস। So that we have to use NPN transistor for getting more speed. For getting more speed. ব্যাপারটা কিন্তু বুঝে ফেলছি না? মাথা থাকবে? এখন তোমাদের কাছে আমার কথা রইল, আমরা একটু কমন বেসটা দেখা যাচ্ছে, ওখান থেকে একটা ছোট্ট কিছু আসবে, ম্যাথমেটিক্যাল টার্ম একটু আসবে। আচ্ছা, যেমন দেখো, একটু খেয়াল করে দেখবা, অ্যারো চিহ্ন ভিতরের দিকে, সরি টু সে ভিতরের দিকে, মানে হলো ইট ইজ পিএনপি। পিএনপি ট্রানজিস্টর। এখানে আমরা একটা সিগন্যাল দিলাম, এসি সিগন্যাল। এই যে আমি কথা কই, এসি সিগন্যাল, তাই না? আমাকে কারেন্ট আসছে, এসি সিগন্যাল, একটা এসি সিগন্যাল দিলাম। আর ফরওয়ার্ড বায়াস রাখার জন্য তো পি এটা এন, এটা পি এটা এন, তাহলে এই পাশে প্লাস, এই পাশে মাইনাস আসবে। এটাকে বলা হয় বেস বায়াস, মানে বিবি, বেস বায়াস ভোল্টেজ। এটা হলো ডিসি ভোল্টেজ, এটা হলো এসি, এসি সিগন্যাল। এটাকে যদি আমরা কাজ করতে চাই, এটাকে অ্যামপ্লিফাই করব। আর এটা রাখলাম কেন? ফর কনসিডারিং ফরওয়ার্ড বায়াস অফ এমিটার বেস। ওকে, এবার আউটপুট আসুন। আউটপুটে এটাকে রাখতে হবে রিভার্স, এটা কিন্তু কালেক্টর পি, তার মানে পি থাকতে রিভার্স হতে হলে মাইনাস যুক্ত করতে হবে এখানে। এই দেখো, এটা হলো আমাদের আউটপুট। বুঝতে পারছি? তাহলে তুমি আমাকে ঝটপট বলবা, ঝটপট তোমাকে কষ্ট করে বলতে হবে। তুমি না বললে কে বলবে? বলতে কি পারবা কেউ এখানে এই পিএনপি ট্রানজিস্টরের কমন বেসে কে ইনপুট কারেন্ট, কে আউটপুট কারেন্ট? আমি শুধু এটা শুনতে চাই, একটু কমেন্টসে দেখতে চাই। অনেকক্ষণ যাবো তোমাদের, হ্যাঁ কমেন্টস পাচ্ছি, মজার কমেন্টস দিচ্ছ তোমরা। আচ্ছা, কি সেটা? পিএনপি ট্রানজিস্টরে যে কমন বেস, এটা কমন বেস বলা হচ্ছে কেন? ইট ইজ কল্ড বেস, ইট ইজ কল্ড এমিটার, ইট ইজ কল্ড কালেক্টর। দেখো তো, বেসটা আমার এই অংশটাকে বলা হবে ইনপুট, আর এই অংশটাকে বলা হবে আউটপুট। বেস ইজ কানেক্টেড উইথ বোথ, উইথ ইনপুট, উইথ আউটপুট, সো দ্যাট ইট ইজ কল্ড কমন বেস। কিন্তু আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে এখানে ইনপুট কারেন্টটাকে আর আউটপুট কারেন্টটাকে, তারপর তোমার সাথে কথা হবে। এখানে ইনপুট কারেন্টটা কি আর আউটপুট কারেন্টটা কি? ওই কি মজা! আচ্ছা মাহফুজ, বিবিটা হলো বেস বায়াস, আর এটাকে আমরা বলতে পারি ভিসিবি, কালেক্টর বেস। আইসি কারেন্ট হলো আউটপুট, তার মানে ইনপুটটা কে? হুইচ ওয়ান ইজ ইনপুট? হ্যাঁ, আইসি হলো আউটপুট, কোনো ডাউট নাই। এই যে দিতে যে কারেন্টটা বের হবে সে হবে আইসি, আইসিটি আমার আউটপুটটা তৈরি করবে।
আর এখানে যে ঢুকলো সে কিন্তু হলো আইই। তাহলে আইইটাকে আমরা বলবো হচ্ছে ইনপুট। ইনপুট ভিবি না, ভিবিটা হলো আমার বেস বায়াস ভোল্টেজ, সে বেসকে বায়াস করবে, ভাই তুই ফরওয়ার্ডে থাকিস। তাহলে আউটপুট কারেন্টটা হচ্ছে আমাদের আইই আর ইনপুট কারেন্টটা হচ্ছে আমাদের আইসি। এবং এখানে আমাদের একটা ফাংশন আছে, সেটাকে বলা হয় প্রবাহ বিবর্ধন গুণক, কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর। আমি ইংলিশটাও লিখে দেই, কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর। এটাকে বলা হয় প্রবাহ বিবর্তন গুণক, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। প্রবাহ বিবর্তন গুণকটা কি? প্রবাহ আলফা মানে প্রবাহ বিবর্তন গুণক আলফা ডিসি, আলফা এসি। দেখো একটু মনোযোগ চাচ্ছি। সামটাইম আমি বললাম আলফা ডিসি, সামটাইম আমি বললাম আলফা এসি। কেন আমি আলফা ডিসি বলতে চাইলাম, কেন আমি আলফা এসি বলতে চাইলাম, তার জবাবটা কি দেখো। তার আগে বলি নেই আলফাটা কি। আলফাটা হলো প্রবাহ বিবর্তন গুণক। সেটা কি জিনিস আমাকে একটু আগে বোঝান। সেটা হলো ইনপুট কারেন্টের সাপেক্ষে আউটপুট কারেন্ট, মানে হলো আইসি ভাগ হচ্ছে আইই। আইসি এবং আই ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট, মানে ইনপুটের সাপেক্ষে আউটপুটটা কত, এটার জন্য আমরা বলি হচ্ছে এটাকে আইসি, মানে এটাকে বলি প্রবাহ বিবর্তন গুণক। বাট এটাকে বলতেছি আলফা ডিসি। আর যদি আলফা এসি হয় তাহলে হবে ডেল আইসি ভাগ ডেল আই। এখন তোমার মনের মধ্যে সন্দেহ ঢুকলো, আমি জানি তো তোমার সন্দেহ ভরা মন। আমি তোমার সন্দেহ ঢুকার কারণটা বুঝছি। স্যার, এটা যে ডিসি বলাতে লিখলেন আইসি আর আই, আর এসি বলাতে লিখলেন ডেল আইসি আর ডেল আই, কাহিনী কি স্যার? হোয়াট ইজ দ্য কাহিনী? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? রিজনটা হলো বাজান, ডেল আইসি মানে হলো কালেক্টর কারেন্টের পরিবর্তন উইথ রেসপেক্ট টু এমিটার কারেন্টের পরিবর্তন। কেন এটাকে তাহলে কেন আপনি আলফা এসি বলতেছেন? কারণ পরিবর্তন কি ডিসিতে হয়? ডিসি কারেন্টে কি পরিবর্তন হয়? পরিবর্তনটা হয় কোনটায়? ও বাজার, পরিবর্তন হয় তো এসি কারেন্টে হয়। তাহলে আমি বললাম আলফা এসি, আই ওয়ান্ট টু সে এটা হলো কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর ফর এসি, because I am considering here del IC, del I, change of collector current, change of emitter current, because we will get change in AC, but DC কারেন্টে কিন্তু পরিবর্তন হয় না, এই জন্য এটা হচ্ছে IC ভাগ I। মেনলি আমরা এটা নিয়ে কাজ করব, IC ভাগ I। এটাকে বলা হয় প্রবাহ বিবর্তন গুণক। এটা দিয়ে পরীক্ষায় এমসিকিউ আসবে, এটা ব্যবহার করে পরীক্ষায় সিকিউ আসবে। কিছু মনে করবেন না। পরীক্ষার সময় বলবে একটি ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগে এমিটার কারেন্টের এত পরিবর্তনের জন্য বেস কারেন্টের এত পরিবর্তন পাওয়া গেল, তাহলে প্রবাহ বিবর্ধন গুণকের মান কত? আচ্ছা, জিম বললো ডিসি আর এসি আসতেছে কেন? আমরা যদি শুধুমাত্র এখানে ডিসি সোর্স ইউজ করি, ইফ আই কনসিডার হিয়ার ডিসি সোর্স, তাহলে আমার কারেন্টের কোনো চেঞ্জ হবে না, আইটা চেঞ্জ হবে না, আইসিটাও চেঞ্জ হবে না, সো ইট উইল বি দেন আইসি বাই আই। বাট আমি যদি এখানে এসি সোর্স ইউজ করি, অবশ্যই আমার কারেন্টের চেঞ্জ হবে। এসি সোর্স মানে কারেন্টের চেঞ্জ হচ্ছে, ওই যে সাইন ওয়েভ। তাহলে তখন আমরা লিখবো ডেল আইসি ভাগ ডেল আই। ঠিক আছে? কিন্তু পরীক্ষায় প্রশ্ন তো করে বুঝতে পারে যে হ্যাঁ, শুধু ডিসিও কনসিডার করতে পারি, কিন্তু শুধু এসিও কনসিডার করতে পারি, কিন্তু আমরা মেনলি কনসিডার করব হচ্ছে এইটাকে। আমরা যে সোর্স ইউজ করি সেগুলো সবই হচ্ছে এসি। আমার বাসার আমার কলেজের ক্লাসরুমগুলোতে যে এমপ্লিফায়ার রাখা আছে, সেই ক্লাসরুমগুলোর এমপ্লিফায়ারে যে সোর্স যুক্ত করা আছে সেটা হচ্ছে ডিসি সোর্স না, সেটা এসি সোর্স, কারণ আমাদের মেইন পাওয়ার লাইনের সাথে ওকে যুক্ত করা হয়। ঠিক আছে? ডেল আইসি ভাগ ডেল আই। বাট আমি আবারও বলি, মাঝে মাঝে কিন্তু বলবে এমিটার কারেন্টের এত পরিবর্তনের জন্য
বেস কারেন্টের এত পরিবর্তন পাওয়া গেল, আলফা কত? তুমি ডেল আইসি থেকে পাবা? কোনো সমস্যা নাই, ডেল আইসি পাওয়া যাবে কেমনে দেখো। ডেল আইসি মানে হলো আলফা এসি সমান সমান ডেল আই ই বিয়োগ ডেল আই বি ভাগ ডেল আই ই। এইভাবে তখন আমরা আলফা বের করতে পারি। ডেল আই সি কত হবে? ওই যে সূত্র কি আমাদের, আই সি ইকুয়াল টু হলো আই, আচ্ছা ঠিক আছে, আইসি লিখলাম। আইসি ইকুয়াল টু কত? আই ই মাইনাস আইবি। আইসি ইকুয়াল টু হলো আই ই মাইনাস আইবি। ডিসি কারেন্ট কি হল না, কোনো বিস্তার করবে না, তবে আমরা ডিসি কারেন্ট সাধারণত নেই না, আমাদের যে সোর্স সেটাতে এসি নেই, আমরা ডিসি কারেন্টকে এমপ্লিফাই করি না, আমাদের মেনলি এমপ্লিফাই করতে হয় নরমাল এসি সোর্সকে করতে হয়। তাহলে আলফা এসি কে আমরা এভাবে লিখতে পারবো ডেল আই ই মাইনাস ডেল আই বি ভাগ ডেল আই ই। এবং তুমি খাতার মধ্যে চিপায় চুপায় লিখে রাখবা আলফার মান সর্বদাই লেস দেন 1। তুমি লিখে রাখবা সর্বদাই, খাতার চিপা লিখবা আলফা ইজ লেস দেন 1। কেন আলফা লেস দেন 1? কারণটা একটু দেখার চেষ্টা করো। আইসি সর্বদাই আইই অপেক্ষা ছোট হবে, ডেল আইসি সর্বদাই ডেল আইই অপেক্ষা ছোট হবে, সো দ্যাট আলফা অলওয়েজ লেস দেন 1। আলফা অলওয়েজ কি বলতো? লেস দেন 1। আমরা মনে হয় লিখতে পারছি। আর এই কনফিগারেশনটাকে বলা হয় কমন বেস কনফিগারেশন। সিমিলারলি তুমি এনপিএনপি পাবা, এনপিএন পাবা। এনপিএন হলে এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, অ্যারো চিহ্নটা চেঞ্জ হবে। সিমিলারলি গট এনপিএন ট্রানজিস্টর। নিচের দুইটি আইসি বোঝাচ্ছে কোথায়? এই যে ডেল আইই মাইনাস ডেল আইবি ইকুয়াল টু ডেল আইই, ঠিকই তো আছে, আইই তো এটা, আর এলো আইসি ভাগ আইই। এবার তো মনে ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা হলো কমন বেস। এবার আসো, এবং কমন বেস থেকে আমরা কি পেলাম? সাধারণ পীঠ সংযোগে আমরা একটা আইটেম পেয়ে গেলাম। আইটেমটার নাম কি? আলফা। হোয়াট ইজ দ্য আলফা? প্রবাহ বিবর্তন গুণক। হোয়াট ইজ দ্য ফর্মুলা? আইসি ভাগ আই অথবা ডেল আইসি ভাগ ডেল আইই। আবার ডেল আইসি কে ভাঙতে পারবো আমরা। হ্যাঁ, এই যে জিম বললো যেটা, আমরা সাধারণত মানে অ্যাম্পলিফায়ার হিসাবে, আমরা সাধারণত এমপ্লিফায়ার হিসাবে কমন বেস ইউজ করি না। আমরা কি ব্যবহার করি এবার দেখেন। এরপর তুমি খাতার মধ্যে হেডলাইন দাও সাধারণ নিঃসারক সংযোগ বা কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার, কমন এমিটার। এটা হলো, আমি যদি পিএনপি তে কাউন্ট করি, পিএনপি, তাহলে অ্যারো চিহ্ন হবে ভিতরের দিকে, তাহলে এটা হবে পি, এটাকে ফরওয়ার্ডে রাখতে হবে, বুঝছি। এটা পি কালেক্টর, রিভার্সে রাখতে হবে, মানে মাইনাস দিতে হবে। এদিক দিয়ে আমাদের হচ্ছে আউটপুট, তাহলে এটা হচ্ছে কালেক্টর, এটা এমিটার, এটা বেস। ছবিটা দেখো তো প্লাস মাইনাস ঠিক আছে কিনা। এন এর সাথে মাইনাস, বেস তো এন, এন এর সাথে মাইনাস, এমিটার তো পি, পি এর সাথে প্লাস, মানে ফরওয়ার্ড হয়েছে। আর এটা পি মানে কালেক্টর, কালেক্টরের সাথে কি মাইনাস, রিভার্স হয়েছে। অন্যদিকে তাকানো দরকার নেই, এটা কালেক্টর, তার সাথে কি মাইনাস আছে, আছে, তুমি এবার নিশ্চিন্ত থাকো। তাহলে এই যে কনফিগারেশনটা দেখলাম, এই কনফিগারেশনটাকে আমরা বলতে চাচ্ছি এটা হলো কমন এমিটার। দেখো এমিটারটা কমন, এটা ইনপুট, এটা আউটপুট। এবার তোমাদের মধ্যে একজন আমাকে বলবা, এইবার কে ইনপুট কে আউটপুট কারেন্ট, কে ইনপুট কারেন্ট কে হবে আউটপুট কারেন্ট, একটু বলতে হবে। প্লিজ টেল মি।
give by giving comments. কে ইনপুট করেন, কে আউটপুট করেন in that case? আইবি হলো ইনপুট। আচ্ছা, আইবি হলো ইনপুট, ফ্যান্টাস্টিক। আর আউটপুট কে? আর আইসি হলো আউটপুট। ভেরি গুড, ভেরি গুড। আইবি হলো ইনপুট, আইসি হলো আউটপুট, ফ্যান্টাস্টিক। বাট আইসি ইজ মাস মাস গ্রেটার দেন আইবি। তার মানে কি? কিছু বুঝো কিছু? আইসি ইজ মাস মাস গ্রেটার দেন আইবি। সো ইন দ্যাট কেস আই উইল গেট কারেন্ট গেইন। কম কারেন্ট দিচ্ছি, বেশি কারেন্ট পাচ্ছি। ওই যে তোমাদের মনে সন্দেহ ছিল, একটু আগে কেন প্রশ্ন করলাম, স্যার আমরা তো এমপ্লিফাই করব, তাহলে ইনপুট ছোট হইতাছে, সরি ইনপুট বড় হইতাছে না, কি জানি কিলা, আউটপুট ছোট হইতাছে, ইনপুট বড় হইতাছে, হাউ ইট উইল বি এন এমপ্লিফায়ার? এখন বুঝতেছো? আইসি কিন্তু আইবি অপেক্ষা বড় না মেলা বড়? আইসি মাস মাস গ্রেটার দেন কত? আইবি মেলা বড়। মানে কি? তার মানে এইবার হবে কারেন্ট গেইন, প্রবাহ লাভ, প্রবাহ লাভ। এটাকে ইংলিশে বলা হয় কারেন্ট গেইন। ইংলিশে আমরা এটাকে বলি কারেন্ট গেইন। এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা প্রকাশ করি হলো বিটা দ্বারা। সেটা হবে ডেল আইসি, মানে আউটপুটের তুলনায় ইনপুট, মানে কি ডেল আইসি ভাগ ডেল আইবি। এই যে এটা হচ্ছে আমাদের প্রবাহ লাভ। ইট ইজ কল কারেন্ট গেইন। লাভ তো হচ্ছে, ডিসি সাপ্লাই আইবি, পাচ্ছি হলো আইসি, কারেন্ট এমপ্লিফিকেশন হচ্ছে এখানে, কারেন্ট গেইন হচ্ছে, উই আর গেইনিং কারেন্ট। কারেন্ট পাচ্ছি আমি, লাভ পাচ্ছি, গেইন পাচ্ছি। এবং তখন হবে কি, এখানে আলটিমেটলি ভোল্টেজ গেনও চলে আসবে। ওই যে আইসি বড়, এখানে একটা বড় ধরনের বিভব পার্থক্য তৈরি হবে, তাহলে কম বিভব পার্থক্য দিয়ে আই উইল গেট বড় বিভব পার্থক্য, তার মানে অলসো ইট উইল বি এ ভোল্টেজ গেইন। তার মানে এই বিটা অলওয়েজ কি, বিটা অলওয়েজ গ্রেটার দেন আলফা অফ কোর্স, এবং বিটা অলওয়েজ গ্রেটার দেন 1। আলফাটাকে বলা হয় প্রবাহ বিবর্ধন গুণক, আর বিটাটাকে বলা হয় প্রবাহ লাভ। ইংলিশটা হলো কারেন্ট গেইন, আর আলফার ইংলিশটা হলো কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর। গুণক মানে হচ্ছে ফ্যাক্টর। তাহলে আমাকে একটু ঝটপট বলো তো, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ বিটা? বিটা ইকুয়াল টু হবে ডেল আইসি ভাগ ডেল আইবি। সো বিটা গ্রেটার দেন আলফা অবভিয়াসলি, এবং বিটা অলওয়েজ মোর দেন 1, অলওয়েজ মোর দেন 1। এবং ইন মাই নেক্সট ক্লাস, আল্লাহ যদি আমাদের রহমত করে, আমি এই বিটা এবং আলফার মধ্যে সম্পর্ক বের করব, ম্যাথ করাবো, কারেন্ট গেইন শিখাবো, ভোল্টেজ গেইন হচ্ছে শিখাবো, পাওয়ার গেইন হচ্ছে। শুধু কারেন্ট গেইন হয় না, ভোল্টেজ গেইনও হয় এবং পাওয়ারও গেইন হয়। তাহলেই তো সে এমপ্লিফায়ার হবে। গেইন হওয়া মানে ইট উইল বি অ্যান এমপ্লিফায়ার। সে বড় সিগন্যালকে, ছোট সিগন্যালকে বড় সিগন্যাল বানাইতে পারবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা আগামী ক্লাসে এটা চেক করব। ওকে, আগামী ক্লাসে আমরা জানাবো, দেখানোর চেষ্টা করব যে কি করে একটা ট্রানজিস্টর এমপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে বাজান, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আর তোমাদের একটু 10-12 তারিখের মধ্যে সবাই যার যার পেমেন্টটা একটু করে দিও বাজান। তোমরা অনেকে দিচ্ছ না, এটা একটু বিবেকের ব্যাপার। দেখো, নিজের বিবেককে জিজ্ঞাসা করো কি করা উচিত আর কি করা উচিত না। ওকে, ঠিক আছে বাজান, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, উইথ মি। আল্লাহ হাফেজ।